চ্যাপ্টার 7 আর 8 এই দুইটা চ্যাপ্টার আমরা সারা বছর ধরে ইগনোর করে আসছি, আসলে ওইভাবে পড়িও নাই, পড়লেও মনে নেই। কি হাড়ের নাম, জাইগোটিক বোন, প্যারাইটাল বোন, অক্সিপিটাল বোন, এগুলো অনেকের মনে নেই, অনেকের বিরক্ত লাগে। নো প্রবলেম ভাই, বিরক্ত লাগুক, সমস্যা নেই, কালকে তো পরীক্ষাটা দিতে হবে। ওই পরীক্ষার জন্য আমাদের কি কি ইম্পর্টেন্ট সব তো আর পড়া লাগবে না, সব তো আর বোনসের নাম মুখস্থ করা লাগবে না। যতটুকু ইম্পর্টেন্ট টপিক ততটুকু আমরা দেখি, যেন কোনো রকম করে পাঁচটা করে আসতে পারি। সরাসরি চলো চ্যাপ্টার 7-এ চলে যাই, তারপর 8-এ আসতেছি। তো একটু ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে শুনো, এটাই শেষ সুযোগ, তারপরে আর তুমি পারবো না। পারবা অবশ্যই, কেন পারবো না, বাট দেখো ক্লাসটা দেখো, খাতা কলম নিয়ে বসো, বইটা নিয়ে বসো। আর এই ক্লাসের পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে খুঁজতে পারো। খুঁজতে পারো না, টেলিগ্রাম গ্রুপে ফাইলস অপশনে গেলেই পাওয়া যাবে পিডিএফ। সবার প্রথমে আসবে নিরেট অস্থি মানে একক কি, হ্যাবার্সিয়ান তন্ত্র। তো হ্যাবার্সিয়ান তন্ত্রের কাহিনীটা লিখতে বলে। তো তুমি যদি কোনো ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি প্রথমে এই হাড্ডিটা আঁকা নিবা, এই সুন্দর করে হাড্ডি আঁকবো। তারপরে নিরেট অস্থি হচ্ছে আমাদের এই যে এখানে নিরেট অস্থি মোস্ট প্রবাবলি, তারপরে স্পঞ্জি অস্থি, পেরিওস্টিয়াম। ও নিরেট অস্থি এখানে, সরি, তাহলে ঠিক আছে, যেটা দেওয়া ওইটাই। নিরেট অস্থির আমি যদি ম্যাগনিফাই করি তাহলে এরকম একটা জিনিস আসে, অংশ বিশেষ। তুমি এগুলো আর রাখতে যাও না পরীক্ষায়, তুমি একটা হাড্ডি আঁকানোর পরে তুমি সরাসরি দেখাই দিবা এই যে এটা হ্যাবার্সিয়ান তন্ত্র। এই তো দেখছো কত স্মার্ট। তো হ্যাবার্সিয়ান তন্ত্রের ভিতরে তুমি বেশ কয়েকটা গোল দিবা, সার্কেল আঁকবা, এটা অনেকে পারো। সার্কেল আঁকবো, সুন্দর করে সব কিছু দিব, নিউক্লিয়াস দিব, ল্যাকুনা দিব, এই যে এগুলো ল্যাকুনা, তারপরে ধমনী দিব, স্নায়ু, শিরা, এগুলো সব কিছু দিব মাঝখানে। ক্যানালিকুলি দিব, এই যে এরকম দেখো কিছু সুতার মতো জিনিস। হ্যাবার্সিয়ান নালী দিব, হ্যাবার্সিয়ান নালী তো বোঝা যাচ্ছে না, নো প্রবলেম। তুমি একটা কাজ করতে পারো, একটা টেকনিক আছে, তুমি এগুলো সব কিছু আঁকবা আগে আগে। তোমার সাপোজ ল্যাকুনা, তারপরে ওই ক্যানালিকুলি, হ্যাবার্সিয়ান নালী কিছু মনে নাই কোনটা কি, আন্দাজে মার্কিং করে দিবা। কিছু না মনে থাকলেও তো এটাই করতে হবে। আমি জানি অনেকে এটা করছো বোটানি পরীক্ষায়, আন্দাজে মার্কিং করে দিবা কিছু মনে না থাকলে। আর মনে থাকলে তো হইলে কিছু লাইন পড়ে যায়, দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তো কোথায় তুমি বলবা যে কতগুলো ক্ষুদ্র গহ্বর থাকে, সেটা হচ্ছে ল্যাকুনার ভিতরে অবস্থান করে। ল্যামিলা থাকে না, ল্যামিলা বা ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র গহ্বর থাকে। তারপর ল্যাকুনার চারদিকে কিছু সূক্ষ্ম নালিকা বের হয়ে আসে, সেটাকে বলা হয় ক্যানালিগুলি। এই দুইটা লাইন পড়ে যাও, বেশ কিছু পড়লে তো একটু ভালো। তারপর কিছু হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে, হ্যাবার্সিয়ান নালী থাকে, অনেক কিছু থাকে। আগে ভাই ছবি পারবো না পরীক্ষায়, ছবিটা ভালো মতো দেখে যাও, পরে কোশ্চেনে আসি। পরে আচ্ছা, এটা কিছু এমসিকিউ আছে এখানে। যদি তোমার অস্থি সন্ধি আঁকতে বলে তাহলে এভাবে অস্থি সন্ধিটা আঁকবো, এভাবেও তো আঁকতে পারবো না আমরা। ওই যে নর্মাল আগে যেমনি আঁকতাম ওরকম করে দুইটা অস্থি মিলাই দিব, মিলানোর পরে এখানে একটা সাইনোভিয়াল, কি জানি বলে এটাকে, সাইনোভিয়াম, তারপরে সাইনোভিয়াল ফ্লুইড, এগুলো দিব এখানে। এটা বোঝার উদ্দেশ্য, মানে আমি উদ্দেশ্য হচ্ছে যে হোয়াট ইজ লিগামেন্ট, এই প্রশ্নটা আসছে, লিগামেন্ট কি এমসিকিউতে আসে। তুমি বলবা এই একটা অস্থির সাথে আরেকটা অস্থি যদি সংযুক্ত করি সেটা হচ্ছে লিগামেন্ট। তাহলে আবারও বলি, অস্থির সাথে অস্থি সংযুক্তি, কোনো মাসেল নাই এখানে, লিগামেন্ট, এই এমসিকিউটা আসে, এটা পড়বো। পরে কোশ্চেন, তাহলে ভাইয়া টেন্ডন কি? টেন্ডন হচ্ছে মাসেল থেকে শুরু হয় এবং অস্থিতে যায় শেষ হয়। তাহলে তুমি বলবা টেন্ডন হচ্ছে পেশি, এত বড় কেন্দ্রিক কলম, তুমি বলবা যে পেশি প্লাস অস্থি, এই দুইটার মধ্যবর্তীতে থাকে টেন্ডন। পারবো। পরে কোশ্চেনে আসি, এগুলো লাগবে না, এমনি বলার জন্য বললাম, এমসিকিউ এর জন্য। তারপরে আসবে তরুণাস্থের প্রকারভেদ, এটাও কিন্তু ঘ নম্বরে আসে। তরুণাস্থের প্রকারভেদ আসলে ছবি আঁকতে পারলে তো অনেক ভালো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এমসিকিউতে আসে। কি এমসিকিউ আসে, তোমাকে বলবে যে হাইলিন তরুণাস্থি কোনটা। হাইলিন তরুণাস্থি হচ্ছে নাক কান গলা। তো নাক কান গলাতে যা যা পাবো সব দেখাই দিব, যেমন কর্ণকুহর কানে, শ্বাসনালী গলায়, তারপরে নাসিকা নাকে। হাইলিন তরুণাস্থির ছবি আঁকতে পারলে অনেক ভালো। ছবিও খুব একটা কঠিন না। স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থির বেলায় তুমি আঁকবা হচ্ছে এখানে প্রথমে একটা সার্কেল দিব, ডট ডট দিব, তারপর এখানে গোল গোল কন্ট্রো সাইড দিয়ে দিব, এই তো। তারপর সমস্যাটা হচ্ছে এখানে আবার কালারিং করলে আর একটু ভালো দেখায়, বলতে ভাই ছবি পারি না আবার কালার। আচ্ছা, স্থিতিস্থাপক বা ইলাস্টিক তরুণাস্থি, এটার এক্সাম্পল হচ্ছে ত্রিপলি। ত্রিপুরি দিয়ে আমরা মনে রাখতে আগেই পারি, বহিকর্ণ এক্সটার্নাল লেয়ার একটা ই, তারপর ইস্টিশিয়ান নালী একটা ই, আর একটা এপিগ্লটিসের আরেকটা ই, এই তো হলো। তারপরে সেতুন্তময়টা একটু দেখে যাবা, এক্সাম্পল লাগবে না। চুনময় বা ক্যালসিফাইড, এটা হচ্ছে হিউমেরাস আর ফিমারের মস্তকে থাকে। এই তো, এই কয়টা এমসিকিউ দেখে যায়, এটা কিন্তু পরীক্ষা কাজে দিবে। পরে কোশ্চেনে আসি, অস্থি আর তরুণাস্থির মধ্যে বেসিক পার্থক্যটা কি। তো তুমি বলবা তরুণাস্থি হচ্ছে নরম, নমনীয়, আর অস্থি হচ্ছে কঠিন, স্থিতিস্থাপক। তারপর অস্থি মজা থাকে না,
আর এখানে হচ্ছে অস্থিমজ্জা থাকে, এখানে কন্ডিন থাকে, এখানে কোলাজেন তন্তু থাকে, অজৈব পদার্থ থাকে, শক্ত যেহেতু তার জন্য এটা খ নাম্বারে আসতে পারে। মেইন কোশ্চেন হচ্ছে 3 ধরনের পেশির মধ্যে পার্থক্য কি, বা 3 ধরনের পেশি নিয়ে কোশ্চেন আসে। রৈখিক পেশি, মসৃণ পেশি, হৃদপেশি। কোনটা কোথায় থাকে? রৈখিক পেশি হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কোথায় থাকে? তুমি বলবা যে ভাইয়া যেখানে ইচ্ছাকৃতভাবে চালানো যায়, হাত পা, যেমন চক্ষু, চোয়াল, ঠোঁট, ইচ্ছাকৃতভাবে যেটা চালানো যায়। হৃদপেশি কোথায় থাকে? হৃদপিণ্ডে। অনৈচ্ছিক পেশি কোথায় থাকে? তুমি বলবা সকল নালী প্লাস জরায়ু, এই 2 জায়গাতে থাকে হচ্ছে, তুমি বলবা অনৈচ্ছিক পেশি। নালী, এই যে নালী নালী নালী, জরায়ু। এই তো একটা এমসিকিউ পারা হয়ে গেল। পরের কোশ্চেন হচ্ছে রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াস কয়টা? তুমি বলবা অনেকগুলো নিউক্লিয়াস, কয়েকশো। আর এটাতে একটা, এখানেও একটা। কিভাবে মনে রাখা যায়? তুমি মনে রাখবা ঐচ্ছিক পেশি অনেক কাজ করে, যার কারণে বেশি কাজ করতে গেলে বেশি নিউক্লিয়াস দরকার, ওইভাবে। তারপর আরেকটা কোশ্চেন আসে যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা কোথায় থাকে? তুমি বলবা শুধুমাত্র হৃদপেশিতে থাকে। এই তো এই কয়টা কথাই। এখন হচ্ছে শাখা প্রশাখা নিয়ে আরেকটা কোশ্চেন আসে যে কোথায় শাখা প্রশাখা থাকে? তুমি বলবা শুধুমাত্র এই মসৃণ পেশিতে শাখা থাকে না, বাকি দুইটাতে শাখা থাকে। দেখো, জাস্ট এই যে এতটুকু পর্যন্ত যা যা বললাম না এই ছকের মধ্যে, যে বেশি কিন্তু দাগে নেই, এতটুকু একটু পজ দিয়ে দেখে যাও, তুমি অনেক কাজে দিবে কালকের পরীক্ষায়। এখন যদি বলে ভাই ছবি যদি আসে তখন কি করবো? এই ছবি তো আঁকা কষ্টকর হয়ে যাবে, তো আমি দেখাচ্ছি কি ছবি একবার, যেটা বললাম যে হৃদপেশিতে শাখা থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এই যে এই ছবিটা আঁকবো আমরা, শাখা দিয়ে দিব, কিছু নালি দিয়ে দিব, লটস অফ ড্রয়িংস। তারপর স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে, স্কেলিটাল মাসে ঐচ্ছিক পেশি, তো ঐচ্ছিক পেশির মতোই দিব। আর স্মুথ মাসেলের মতো এখানে এই যে স্পিন্ডেল আকৃতির স্মুথ মাসেল, এই যে স্পিন্ডেল শেপ স্মুথ মাসেল। পারবো, এই ছবিটাও আঁকে ফেলবো, আমি তো পিডিএফ দিয়ে দিছি। পরে কোশ্চেনে আসি। পরে তোমার যদি কপাল খারাপ থাকে তাহলে আসতে পারে হচ্ছে ভার্টিব্রার গঠন। ভার্টিব্রার মধ্যে 2 ধরনের ভার্টিব্রা আসে, এই যে অ্যাটলাসের গঠন আসে, যেটা অলরেডি আসছে একবার। আরেকটা আসে হচ্ছে ভার্টিব্রাল ফোরাম, এটা কি আদর্শ কোষীয়কার গঠন আসে। তো 2টা ছবি একটু দেখতে পারো, কেউ যদি খুবই ভালো প্রিপারেশন থাকে তাহলে দেখা যায়। তো বেসিক কথা হচ্ছে, এখানে বেসিক কথাটা বলি, এটা এই যে দেখো 3টা প্রসেস থাকে, একটা হচ্ছে স্পাইনাস প্রসেস, তার পরবর্তীতে 2টা বাম দিকে চলে যায়, এদিকে একটা আর ওদিকে একটা, এই 2টা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই যে গোল করে যেটা দেখতেছো এটা হচ্ছে বডি, তারপর ভার্টিব্রাল আর্চ, হচ্ছে এই পুরাটাই হচ্ছে ভার্টিব্রাল আর্চ, আর এটা হচ্ছে ভার্টিব্রাল বডি। তারপর এখানে স্পাইনাস প্রসেস, 2 পাশে ট্রান্সভার্স প্রসেস। তারপর এখানে আর্টিকুলার প্রসেস থাকে, এগুলো যদি পারো এগুলো লিখিয়ে দিবা। একবার একটু ছবিটা দেখে যাও, যদি বাই চান্স আইসা পড়ে। এটা কিন্তু অলরেডি আসা প্রশ্নই, তার জন্য দেওয়া। এই তো চ্যাপ্টার 7 থেকে এই মাসেল পড়বো, তারপরে এই যে এই ভার্টিব্রার গঠনটা একটু দেখে যাব, আর এই টুকটাকে এইগুলোই দেখে যাব। খুব একটা বেশি সময় নষ্ট করবো না, হ্যাবাসিয়ান তন্ত্রটা একটু দেখে যাব, তাহলেই হবে। পরে কোশ্চেনে চলে যাই, চ্যাপ্টার 8-এ চলে যাই। চ্যাপ্টার 8 আমি জানি অনেকে কিছুই পড়ো নাই, তো চ্যাপ্টার 8-এ প্রথম যে কোশ্চেনগুলো থাকতে পারে, সেরেব্রামের গঠন, পন্স, এগুলোর কাজ আসতে পারে, আমরা ওগুলাতে না যাই, আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, চোখের ছবি আসে, চোখের ছবিতে যাই। তার আগে চোখের এই যে এ চিহ্নিত অংশের সংকোচন প্রসারণে বিয়ের ভূমিকা, এখানে মোস্ট প্রবাবলি যে আইরিশ আর পিপিলের কিভাবে আলো যায় এগুলো নিয়ে আলোচনা করছে। মূল আলো হচ্ছে যখন উজ্জ্বল আলো হয় তখন সংকুচিত হয়ে যায় পিপিল, আর যখন স্তিমিত আলো থাকে তখন পিপিল প্রসারিত হয়ে যায়, বড় হয়ে যায়, এভাবে আলো যায় আর আসে। প্রথমত এটা। পরে কোশ্চেন, ভাইয়া যদি আসে চোখের ছবি আইসা পড়ে, তখন চোখের ছবি অনেকে আমরা এখন পর্যন্ত পারি না, বাট আমি শিখিয়ে দিচ্ছি, প্যারা খাওয়ার কিছু নেই। তো চোখের ছবি আঁকবো আমরা, এটা না, এটা আঁকবো না ভাই, এটা আঁকবো না, চোখের ছবি আঁকবো আমরা। আবার কি, এটাও আঁকবো না আমরা, চোখের ছবি আঁকবো হচ্ছে রেটিনা। হ্যাঁ, রেটিনার এই যে এই ছবিটা আঁকবো আমরা। তো বাইরে দেখবো যে রেটিনার ভাইয়েরা তোমাকে প্রসপেক্টর দেয় মানে হচ্ছে ওই যে রেটিনার বইটই দেয় না তোমাদের, বা প্যাম্পলেট দেয়, ওই রেটিনার প্যাম্পলেটটা পকেটে নিয়ে যাওয়ার পরে রেটিনার যে লোগোটা দেখবে ওই লোগোর মতো করে তুমি ছবিটা আঁকে দিবা। এসব কত টেকনিক। তো কি আঁকবো, এই যে এইভাবে আমরা ছবিটা আঁকবো। তো এটাও একটু কঠিন হয়ে যায়, তুমি বেশ কয়েকটা দাগ দিবা। 3টা স্তর থাকে, স্ক্লেরা, তারপর এটা হচ্ছে কোরোয়েড, লাস্টে ভিতরের স্তর হচ্ছে রেটিনা, 3টা লেয়ার। তারপর এখানে আঁকবো লেন্সের সামনের দিকে আঁকবা পিউপিল, এই যে পিউপিল আর এটা লেন্স।
তারপর এখানে সিলিয়ারি মাসেলস থাকে, সিলিয়ারি বডি অনেক কিছু থাকে, আর এখানে কর্নিয়া থাকে, যে স্ক্লেরার সামনের অংশ কর্নিয়া। আর আইরিশটা দরকার নেই, যতটুকু পারো। তাহলে আমরা আবার একটু দেখি সুন্দর করে। তাহলে এই ছবিটা আঁকবো খুবই ইম্পর্টেন্টলি। তাহলে তুমি বলবা লেন্স কোনটা, এই যেটা লেন্স। তারপর 3টা লেয়ার থাকে। প্রথম লেয়ার স্ক্লেরা, তারপর করোয়েড, তারপর ভিতরেরটা হচ্ছে আলোক সংবেদী রেটিনা আঁকলাম। তারপরের দিকে এদিকে হচ্ছে কর্নিয়া, তারপর এখানে পিউপিল। এগুলো হচ্ছে সিলিয়ারি বডি আর সিলিয়ারি মাসেল। এই তো হয়ে গেল চোখের ছবি। তাহলে বেশ কয়েকটা টান দিব, আর এগুলো নার্ভ টার্ভ আঁকার ওইভাবে দরকার নেই। এই সরাসরি এখানে থাকে হচ্ছে পিতবিন্দু। পিতবিন্দুতে সব থেকে বেশি পরিমাণে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। আর যে জায়গায় অপটিক নার্ভটা চলে গেছে, আচ্ছা নার্ভগুলো তো মনে আছে তোমাদের? কর্টিক্স স্নায়ু 12 জোড়া, 12 জোড়া কর্টিক্স স্নায়ুর নাম, 12 জোড়া সিরিয়াল করে নামগুলো মনে রাখতে হবে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, আর অনেকগুলো, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। তারপর বাকিগুলো 9, 10, 11। 10 নাম্বারটা ছিল কি মনে করে, এগুলো একটু মনে রেখো। 12টা নার্ভের নাম। আচ্ছা, তো 12টা নার্ভের নাম যদি কারোর মনে না থাকে, আমি এটা টেকনিক লিখে দিই। প্রথমে বলবা যে 3টা ও, তারপরে 2টা টি, তারপর আফাজ ভাই এসএইচ। এটা হচ্ছে টেকনিক। তো 3টা ও অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল। এটাতে একটু দেখে ফেলো 12 জোড়া কোরেটিক স্নায়ু। তো অপটিক স্নায়ু যেটা আছে, অপটিক স্নায়ু এদিকে চলে যায়। তো অপটিক স্নায়ু যেখানে যায় এখানে তো আর কোনো প্রতিবিম্ব হবে না, তার জন্য এই জায়গাটা থেকে তুমি বলবা অন্ধবিন্দু। তাহলে কালকে যদি এমসিকিউতে আসে অন্ধবিন্দু কি, তুমি বলবা যে যেখানে কোনো প্রতিবিম্ব হয় না, রডকোষ কোন কোষ থাকে না, আর পিতবিন্দু যেখানে সব থেকে ভালো প্রতিবিম্ব হয়। তো এগুলাই, তাহলে চোখের কাহিনী শেষ। তারপরে চলে আসি তাহলে কানে। ভাই চোখ আসলে কান আসবে না? হ্যাঁ, কানের এটা আসবে, বাট এটা আমি আঁকাবো না, এটা খুবই কষ্টকর হয়ে যাবে। কানের 3টা পার্ট আছে, বহিকর্ণ, মধ্যকর্ণ, তারপরে অন্তকর্ণ। অন্তকর্ণতে চলে আসি। অন্তকর্ণের 2টা কাজ আছে, একটা হচ্ছে শ্রবণে কাজ করে এবং একটা ভারসাম্যতে কাজ করে। কানের 2টা কাজ, শ্রবণ এবং ভারসাম্য। আচ্ছা, শ্রবণে কাজ করে হচ্ছে ককলিয়া, আর ভারসাম্যতে কাজ করে ভেস্টিবুলার অ্যাপারেটাস। ভেস্টিবুলার অ্যাপারেটাসের আবার 3টা অংশ থাকে, ইউটিকুলাস, সেকুলাস, 3টা অর্ধবৃত্তাকার নালী। এতটুকু পড়ে যাবে ভাই, এটা আসে পরীক্ষায়। অন্তকর্ণের 3টা ভাগ, মানে 2টা ভাগ আছে, শ্রবণাঙ্গ, ভারসাম্যাঙ্গ। শ্রবণাঙ্গ বলা হয় ককলিয়া, আর ভারসাম্যাঙ্গ হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। এখন এই তোমার ছবিটা আঁকতে হয়, যে অন্তকর্ণের ছবি আঁকো। তো এটি একটু দেখে যাব, খুব একটা প্যারা খাওয়ার কিছু নেই। এই যে এটা প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে অন্তকর্ণের ছবি আছে। অন্তকর্ণের মধ্যে তাহলে এই পেঁচানো শামুকের মতো এটা আঁকবো হচ্ছে ককলিয়া। বেশ কয়েকটা পেঁচি দিবা, হয়ে যাবে। তারপর আমি যেটা বললাম, ভেস্টিবুলার অ্যাপারেটাসের 3টা অংশ, ইউটিকুলাস, সেকুলাস, আর 3টা অর্ধবৃত্তাকার নালী। এই যে এখানে যে একটু স্ফীত হয়ে গেছে, এটা হচ্ছে তুমি বলবে যে সেকুলাস। তারপর ইউটিকুলাস আর একটু স্ফীত অংশ পরেরটা। আর 3টা অর্ধবৃত্তাকার নালী আছে, যে 1টা, 2টা, 3টা আসলে আঁকানো 3 ডাইমেনশনালি। একটা হচ্ছে উপরের দিকে এক্স অ্যাক্সিস বরাবর যদি থাকে, সরি জেড অ্যাক্সিস বরাবর থাকে, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। 3টা 3 সাইডে, এভাবে 3 ডাইমেনশনাল আঁকার চেষ্টা করবো। অবশ্যই পারবা, 2 মিনিট চেষ্টা করলে তুমি পারবা। এটা চোখের ছবি এবং অন্তকর্ণের ছবি 2টা পড়ে যাবে, হয়ে যাবে। পরে ভাই আর কি আসে এখান থেকে? রাসায়নিক নিয়ন্ত্রণ মানে হরমোন নিয়ে প্রশ্ন আসে। তো এখানে কিউ হচ্ছে সব থেকে ছোট আকৃতির গ্রন্থি। হ্যাঁ, সব থেকে ছোট আকৃতির গ্রন্থি কোনটা? পিটুইটারি। আর সব থেকে প্রজাপতি আকৃতির গ্রন্থি হচ্ছে থাইরয়েড। এই 2টা না ভাইয়া খুব ইম্পর্টেন্ট, 2টা পরীক্ষা আসে। তো প্রশ্ন হচ্ছে পিটুইটারি গ্রন্থির কাজ কি, পিটুইটারি গ্রন্থি কিভাবে, গঠনটা কেমন, তারপর এই প্রজাপতি আকৃতির থাইরয়েড গ্রন্থির কাজ কি, গঠনটা কেমন, এই প্রশ্নটা আসে। এই প্রশ্ন পারার জন্য আমাদের কি করতে হবে? পড়তে হবে একটু। দেখো আমি পড়ি, 2 মিনিট সময় লাগবে, দেখো কত সোজা। প্রথমে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? তো বলো যে গলায় থাকে। এই যে প্রজাপতি আকৃতি থাইরয়েড গ্রন্থি, এতটুকু আঁকা দিবা। তুমি চাইলে পুরাটাও আঁকতে পারো, খুবই ভালো মার্ক দিবে পুরাটা যদি আঁকতে পারো। তো থাইরয়েড গ্রন্থি আঁকলাম, তারপরে বলবা কি থাইরয়েড গ্রন্থি থেকে 3টা হরমোন রিলিজ হয়। কি কি? তুমি বলবা
ট্রাইআইডোথাইরোনিন T3, তারপর বলবা থাইরোক্সিন T4, তারপরে বলবা ক্যালসিটোনিন CT। এই তো 3টা হরমোনের নাম খালি পড়ে যাও ভালো মতো। ক্যালসিটোনিন কি করে? ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তারপর T3 আর T4 কি করে? বিভিন্ন ধরনের বিপাকের সাথে রিলেটেড প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন বিনাশ, গ্লুকোজ সংশ্লেষণ এগুলোতে কাজ করে। T4 ওয়ান কাইন্ড অফ সেম T3 এর মতোই বিপাকে কাজ করে। কিছু না মনে থাকলে T3 আর T4 এর কাজ দিয়ে দিবা বিপাক। এই তো হয়ে গেল। দেখছো তুমি লিখে ফেলবা, এখন এক পেজ কিন্তু হয়ে গেল। তুমি এই ছবিটা আঁকলা, সাথে T3 T4 CT 3টার কাহিনী লিখে দিলা। এই তো পারবো। এখন চলে আসি পিটুইটারিতে। তো পিটুইটারি তুমি পিটুইটারি রাখবা কিভাবে? তো এটা তো আর রাখা পসিবল না, তুমি সরাসরি চলে যাবে এরকম। তো এরকম দুইটা ভাগ দিব, একটাকে বলবো অগ্র পিটুইটারি, একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পিটুইটারি অনেকগুলো কাজ আছে, অগ্র পিটুইটারি থেকে অনেকগুলো হরমোন আসে, পশ্চাৎ থেকে অনেকগুলো হরমোন আসে, ওই হরমোনের কাজগুলো লিখে দিব। একটু কঠিন হয়ে গেল না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, অগ্র থেকে 3টা হরমোন, পশ্চাৎ থেকে 2টা হরমোন, 5টা হরমোনের কাজ হয়ে যায়। তাহলে হয়ে গেল, এমসিকিউতেও কাজে দিবে, সৃজনশীলও কাজে দিবে। তাহলে অগ্র থেকে তুমি বলবা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসে, যেটা থাইরয়েড গ্রন্থিতে কাজ করে, যেটা আলটিমেটলি T3 T4 সিটিতে কাজ করে। মূল কথা এ হচ্ছে সে উপরের দিকে বসে থাকে, যেটা নিচে কাজ করে, যেমন মাথায় থাকে গলায় কাজ করতেছে এমন, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অগ্র পিটুইটারি থেকে আসে। তারপর অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা একটু কঠিন হয়ে যায়, এটা লাগবে না। লুটিনাইজিং হরমোন, এটা অগ্র থেকে আসে। তারপর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা অগ্র থেকে আসে। তাহলে কি বললাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা পড়বো, লুটিনাইজিং হরমোন এটা পড়বো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এটা পড়বো। নাম পড়বো, এই 3টা কই থেকে আসে? তুমি বলবো অগ্র থেকে আসে। এগুলোর কাজ কি? এটা এই যে আমাদের কর্পাস লুটিয়ামে কাজ করে, তাছাড়া টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে কাজ করে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ফলিকলকে পরিণত করতে সাহায্য করে, অনেক কথা আছে। সবগুলা যদি তুমি পড়তে চাও এই ছকের মধ্যে পাবা। এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমরা আপাতত কোনো রকম করে পড়ে যাইতে যাই। তাহলে আবার আসি, তুমি যদি বলো গ্রোথ হরমোন লিখতে যদি চাও, তাহলে বলবা যে গ্রোথ হরমোন গ্রোথে কাজ করে। তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তুমি বলবা যে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিতে কাজ করে। লুটিনাইজিং হরমোন কাজ করে হচ্ছে ডিম্বপাতে, দুগ্ধক্ষরণে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন তুমি বলবা এটাও ফলিকলে পূর্ণতা দান করে। এখন ফলিকল কি ডিম্বপাত কি এটাই তো বুঝি না, এটা বোঝার জন্য পরে ক্লাসটা করে চ্যাপ্টার 9 আর 10। 9টা আমি বুঝাই বলবো নি, 9 কি মানব জীবনের ধারাবাহিকতা, ওই চ্যাপ্টারে বলবো নি। আচ্ছা, তারপরে তুমি কি বলবা? পশ্চাৎ ভাগ থেকে আসে 2টা, এডিএস আর অক্সিটোসিন। এডিএস এর কাজ হচ্ছে পানি পুনঃশোষণের সাথে রিলেটেড, এটা কিন্তু একটা এমসিকিউতে আসে। এডিএস এর কাজ কি? পানি পুনঃশোষণ। তারপর জরায়ু সংকোচন, দুগ্ধক্ষরণে কাজ করে কোনটা? তুমি বলবা অক্সিটোসিন। এই তো হয়ে গেল। তারপরে থাইরয়েড থেকে আমরা তো বললাম T3 T4 CT। এই যে এতটুকু যতটুকু দাগালাম এতটুকু একটু পড়ে যাইস ভাই, পরে কোশ্চেনে আসি। পরে আর কিছু নেই। তো চ্যাপ্টার 7 এবং 8 থেকে এই কয়টা জিনিস একটু পড়ে যাও ভালো মতো, ইনশাল্লাহ একটা কমন আসবেই। আর কারোর প্রিপারেশন যদি থাকে খুবই ভালো, তারা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে আগে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ এখানে তো অফার চলতেছে, অফার প্রাইসটা আবার রেগুলার প্রাইসে কনভার্ট হয়ে যাবে। তো এই ডিটেলসে যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো ইংলিশ ভার্সনের পরীক্ষাগুলো দিতে পারো, আর যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছো তারা আমাদের বাংলা ভার্সনের পরীক্ষা দিতে পারো। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে বাংলা ভার্সনের পরীক্ষা হচ্ছে 20,000-এর বেশি, 20,000-এর বেশি। এখানে প্রশ্ন হচ্ছে 4,000, কারণ ইংলিশ ভার্সনের স্টুডেন্ট কম হয় তার জন্য। কেউ যদি চাও কোনো ইংলিশ ভার্সনের বান্দা যে আমি এই এটাও দিব এটাও দিব একটা কোর্স ফিতে, তুমি দিতে পারবা, সমস্যা নেই। তুমি আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করো, তাহলেই হবে। যাই হোক, আপাতত পরীক্ষাটা দাও, আর পরে যেটা ক্লাস 9 আর 10 ওইটা দেখো, তাহলে আর একটু বেটার প্রিপারেশন হবে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।